গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের নন্দিত নরকে পর্ব ২। যাহ! এতটুকু বাচ্চা মেয়ে, সত্যি ওদের মোটর সারাতে দিয়েছে। যখন আসবে তখন সে দেখাবে চালিয়ে। আর কি গল্প হলো? কত গল্প! ওদের অনেক রেকর্ড আছে। অনেক? হুম, হিসেব নেই এত। আমাকে রোজ যেতে বলেছে। শুধু তুই যাবি? ও আসবে না? আসবে না কেন? নিশ্চয়ই আসবে। শিলু অবশ্য এসেছে কালে ভাদ্রে। যখন তার রুনুর সঙ্গে দরকার পড়ত, তখনই জানালার পাশে দাঁড়িয়ে থেকে ডাকত, রুনু, রুনু। রুনু সব কাজ ফেলে ছুটে যেত। আমি মনে মনে চাইতাম মেয়েটা ঘন ঘন আসুক আমাদের কাছে। তার সঙ্গে গল্প করার ইচ্ছা হতো আমার। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, তার সঙ্গে যদি আলাপ হয় তবে কি বলবো। দুরাতে তাকে স্বপ্নেও দেখেছি। একটা স্বপ্নে সে শাড়ি পরে এসে খুব পরিচিত ভঙ্গিতে বসেছে আমার টেবিলে। আমি বললাম, টেবিলে কেন রিনু? শিলু, চেয়ারে বসো। শিলু হাসতে হাসতে বলল, টেবিলে বসতেই যে আমার ভালো লাগে। হাতে একটা চামচ নিয়ে টুং টুং করে চায়ের কাপে জল তরঙ্গের মতো একটা বাজনা বাজাতে লাগলো সে। দ্বিতীয় স্বপ্নটি দেখেছি দিনে দুপুরে। অনুরোধের আসর শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ দেখলাম শিলু এলো, আগের মতোই শাড়ি পরা। আমি বলেছি, শিলু, এত দেরি হলো কেন? কি চমৎকার গান হচ্ছিল। আমার নাম তো শিলা, আপনি শিলু ডাকেন কেন? শিলুর সঙ্গে আমার কথা হতো এ ধরনের। হয়তো বিকেলে বারান্দায় বসে আছি, হঠাৎ শিলু ডাকল, শুনুন, একটু রুনুকে ডেকে দিবেন? বাবা পেঙ্গুইন পাখির কলমদানি দেখে খুব রাগ করলেন। বাবার পয়সা ছিল না বলেই হয়তো অহংকার ছিল। শিলুদের পরিবারকে তার একটুও পছন্দ হতো না। নিজে আজীবন কষ্ট পেয়েছেন। অন্যের সুখ সে কারণে সহজভাবে নেওয়ার মানসিকতা তার ছিল না। প্রথম জীবনে ছিলেন স্কুল মাস্টার, প্রাইভেট স্কুল। মাইনে ঠিক ছিল না। আমরা সব তার মাইনের উপর নির্ভর করে আছি দেখে মাস্টারি ছেড়ে ঢুকলেন ফার্মে। ১২ বছরে ক্যাশিয়ার থেকে অ্যাকাউন্টেন্ট হলেন। মাইনে ৩৫০। কলমদানিটা ফিরে দেবার জন্য বাবা পীড়াপিড়ি করছিলেন। কিন্তু রুনু বা মা কেউ সে নিয়ে এগোল না। কলমদানির পেঙ্গুইন পাখিটি ধ্যানী মূর্তির মতো বসে রইল আমার টেবিলে। রাবেহ শুধু মাঝে মাঝে আমায় বলে, তোমার টেবিলে বলে এটা তোমার মনে করো না খোকা। আচ্ছা, ইচ্ছে হলে মাঝে মাঝে কলম রেখো। রুনু ঘুমের ঘরে রুনু বলল, না, পানি খাবো না। তারপর আরো খানিকক্ষণ উহু উহু করল। থানার ঘড়িতে ঢং করে শব্দ হলো একটা। ১২:৩০, ১ কিংবা ১:৩০, যে কোনোটা হতে পারে। আমার আরেকটা সিগারেট ধরাবার ইচ্ছে হচ্ছে। কে যেন বলেছিল, সিগারেটের আনন্দটা আসলে সাইকোলজিক্যাল। তুমি কিছু একটা পুড়িয়ে শেষ করে দিচ্ছ, তার আনন্দ। অনেকেই আবার বলেন নিঃসঙ্গের সঙ্গী। এই মধ্যরাতে আমি একলা জেগে আছি। নিঃসঙ্গ তো বটেই। সিগারেটের একটা বিজ্ঞাপন দেখেছিলাম সিনেমায়। সমস্ত পর্দা অন্ধকার। আবছা আলোয় হলে দেখা গেল বড় রাস্তা ধরে এগিয়ে আসছে কে একজন। চারপাশে কেউ নেই, ভুতুড়ে আবহাওয়া। থমথম করছে অন্ধকার। পর্দায় লেখা হলো, সে কি নিঃসঙ্গ? লোকটি থমকে দাঁড়িয়ে সিগারেট ধরালো। পর্দায় লেখা হলো, না, নিঃসঙ্গ নয়, এই তো তার সঙ্গী। চমৎকার বিজ্ঞাপন। আমার মনে হয় সিগারেটের নেশার মূল্যের চেয়ে বন্ধুত্বের মূল্য অনেক বেশি। খুট করে দরজা খোলার শব্দ হলো। আমি কান পেতে রইলাম। কে হতে পারে? বাবা নিশ্চয়ই নন। তিনি ওঠেন সারা শব্দ করে। দরজা খোলেন ধুমধাম শব্দ করে। মন্টু অথবা মাস্টার কাকা হবেন। টিউবওয়েলে পানি তোলার শব্দ হলো অনেকক্ষণ। ছড়ছড় করে পানি পড়ার আওয়াজ।
কুলি করে পানি ছিটাতে, ছিটাতে এদিকেই যেন আসছে। হ্যাঁ, মাস্টার কাকাই। তার মাঝে, মাঝে অনেক রাতে ফুল গাছের কাছে চেয়ার পেতে গুনগুন করে গান গাওয়ার শখ আছে। পলা বেঁচে থাকতে ১ম টায় অপরিচিত জন ভেবে ঘেউ, ঘেউ করত। তারপর গড় করে পরিচিত জনের অভ্যর্থনা। মাস্টার কাকা বলতেন, "কিরে পলু, তোরও বুঝি ঘুম নেই?" আমি বললাম, "কে?" মাস্টার কাকা বললেন, "আমি খোকা।" "কি করেন?" "এই বসছি একটু, যা গরম। তুই ঘুমোসনি এখনো?" "জি না।" "আসবি নাকি বাইরে?" দরজা খুলে বেরোতেই চোখে পড়ল কাকা বারান্দায় পা ঝুলিয়ে বসে আছেন। বললাম, "চেয়ারে বসেন, চেয়ার নিয়ে আসি।" "না থাক।" আমি তার পাশে বসলাম। গরম কোথায়? আশ্বিনের শেষাশেষি একটু শীতশীতই করছে। মাঝে, মাঝে ঠান্ডা বাতাসও বইছে। মাস্টার কাকারও বোধ করি মাঝে, মাঝে ইনসমনিয়া হয়। কাকা বললেন, "ঘুমাচ্ছিলাম।" হঠাৎ ঘুম ভাঙল। তারপর আর হাজার চেষ্টাতেও ঘুম আসছে না। আমি বললাম, "প্রথম রাত্রিরে ঘুম ভাঙলে এরকম হয়।" কাকা অনেকক্ষণ চুপ করে রইলেন। একটা মৃদু দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনলাম। কাকা খুব নিচু গলায় বললেন, "কি মিষ্টি গন্ধ দেখেছিস? আমি যখন শিউলিতলা থাকতাম, তখন স্কুলে যাওয়ার পথে একটা কাঁঠাল চাপার গাছ পড়ত। ভারী গন্ধ।" আমার কাকা কাঁঠাল চাপার গন্ধ বাজে লাগে। বড় বেশি করা। কাকা আকাশের দিকে তাকিয়ে বললেন, "আমি তারা দেখে সময় বলতে পারি। এখন প্রায় রাত ২টো।" আমিও আকাশের দিকে তাকালাম। খুব পরিষ্কার আকাশ। ঝকঝক করছে তারা। কাকা বললেন, "দেখেছিস কত তারা? খুব যখন তারা ওঠে তখন দেশে দুর্ভিক্ষ হয় শুনেছি।" আমার শীত করছে। তবু বেশ লাগছে বসে থাকতে। মাস্টার কাকাকে খুব ভালো লাগে আমার। অদ্ভুত মানুষ। বয়সে বাবার সমান। বিয়ে-টিয়ে করেননি। ২ যুগের বেশি সময় আমাদের সঙ্গে আছেন। কোনো পারিবারিক সম্পর্ক নেই। বাইরের কেউ যদিও তা বুঝতে পারে না, বাইরের কেন? আমি নিজেই অনেকদিন পর্যন্ত তাকে বাবার আপন ভাই বলেই ভেবেছি। তিনি যে বাবার বন্ধু এবং শুধু বন্ধু হয়েও আমাদের সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে মিশে গেছেন, তা আঁচ করতে কষ্ট হয় বৈকি। বাবার সঙ্গে মাস্টার কাকার পরিচয় হয় আনন্দমোহন কলেজে। অনেকদিন আগের কথা সেসব। মার কাছে থেকে শোনা। সরাসরি তো আমরা বাবার কাছে থেকে কিছু জানতে পারতাম না। বাবা মাকে যা বলতেন, মা তাই শোনাতেন আমাদের। মাস্টার কাকাকে বাবা অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। বলেই হয়তো খুঁটিনাটি সমস্ত বলেছেন মাকে। খুব চুপচাপ ধরনের ছেলে ছিলেন মাস্টার কাকা। ক্লাসের জানালার পাশে একটা জায়গা বেছে নিয়ে সারাক্ষণ বাইরে তাকিয়ে থাকতেন। তেমন চোখে পড়ার মতো ছেলে নয়। একটু কুঁজো, কণ্ঠার হাড় বেরিয়ে রয়েছে। শুকনো দড়ি পাকানো চেহারা। ক্লাসের সবাই ডাকত শকুন মামা বলে। তবু বাবা তার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়েছিলেন। সমস্ত ব্যাপারে তার অদ্ভুত নির্লিপ্ততা আর অঙ্কে অস্বাভাবিক দখল দেখে। তাদের ভেতর প্রগাঢ় বন্ধুত্বও হয়েছিল অতি অল্প সময়ে। মাস্টার কাকা বলতেন, "দুটি জিনিস আমি ভালোবাসি। প্রথমটি অঙ্ক, দ্বিতীয়টি অ্যাস্ট্রোলজি।" সেই অল্প বয়সেই মাস্টার কাকা নিখুঁত কুণ্ঠি তৈরি করতে শিখেছিলেন। পরীক্ষার ঠিক আগে, আগে মাস্টার কাকাকে কলেজ ছেড়ে দিতে হলো। তিনি একটা বিশেষ ধরনের ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। যে সময়ের কথা বলছি, সে সময় খুব কম মেয়েই সায়েন্স পড়তে আসতো আনন্দমোহনে। অ্যাডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরীর মেয়ে অনিলা চৌধুরী ছিলেন সবকটি মেয়ের মধ্যে একটি বিশেষ ব্যতিক্রম। খুব আকর্ষণীয় চেহারা ছিল। খুব ভালো গান গাইতে পারতেন। ছাত্রী হিসেবেও অত্যন্ত মেধাবী। কিন্তু তিনি কারো সঙ্গে কথা বলতেন না। কেউ সেধে বলতে এলেই ঠান্ডা গলায় জবাব দিতেন। হয়তো কিছুটা অহংকারীও ছিলেন। তাকে জব্দ করার জন্যই ছেলেরা হঠাৎ করে অনিলার নাম পাল্টে শকুনি মামি বলে ডাকতে শুরু করল। শকুন মামা ও শকুনি মামি এই নামে পদ্য লিখে বিলি করা হলো।
মাস্টার কাকা তাকে শকুন মামা ডাকায় কিছুই মনে করতেন না। কিন্তু এই ব্যাপারটিতে হকচকিয়ে গেলেন। অসহ্য বোধ হয় অনিলা চৌধুরী আনন্দমোহন কলেজ ছেড়ে দেন। তার কিছুদিন পরেই সপরিবারে তারা কলকাতায় চলে যান স্থায়ীভাবে। অনিলার প্রতি হয়তো মাস্টার কাকার প্রগাঢ় দুর্বলতা জন্মেছিল, কারণ তিনিও প্রায় সঙ্গে সঙ্গে কলেজ ছেড়ে দেন। এরপর আর বহুদিন তার খোঁজ পাওয়া যায়নি। প্রায় 6 বছর পর বাবার সঙ্গে তার দেখা হলো কুমিল্লার ঠাকুরপাড়ায়, বাবার নিজের বিয়েতে। বাবা চিনতে পারেননি। মাস্টার কাকা বাবার হাত ধরে যখন বললেন, আমি শরীফ আকন্দ, চিনতে পারস না? তখন চিনলেন। সময়ের আগেই বুড়িয়ে গিয়েছেন। কপালের চামড়ায় ভাঁজ পড়েছে, আরো কুঁজো হয়ে পড়েছেন। বাবা অবাক হয়ে বললেন, কি আশ্চর্য, আবার দেখা হবে ভাবিনি। এখানে কোথায় থাকো তুমি? তুমি যে বাড়িতে বিয়ে করেছ, আমি সে বাড়িতেই থাকি, বাচ্চাদের পড়াই। বাবা বললেন, আসবে আমার সঙ্গে? মাস্টার কাকা খুব আগ্রহের সঙ্গে রাজি হলেন। সেই থেকেই তিনি আমাদের সঙ্গে আছেন। বাবা স্কুলের মাস্টারই জোগাড় করে দিয়েছেন। তার একার বেশ চলে যায় তাতে। তিনি জন্ম থেকে আমাদের স্মৃতির সঙ্গে গাঁথা। ছোটবেলার কথা যা মনে পড়ে তা হলো মাদুর বিছিয়ে বসে বসে পড়ছি তার ঘরে। রাবেয়াটা হইচই করছে। মাস্টার কাকা পড়াতে পড়াতে হঠাৎ অন্যমনস্ক হয়ে গিয়ে বলেছেন, খোকা, হাত মেলে ধরো আমার সামনে, দুহাত। কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে হাতের দিকে তাকিয়ে থেকে আবার অন্যমনস্কতা। বিড়বিড় করে কথা বলা। কান পাতলেই শোনা যায়, সব ভাগ্য নিয়ন্ত্রিত। বৃত্ত দিয়ে ঘেরা। এর বাইরে কেউ যেতে পারবে না। আমি না খোকা, তুইও না। বাবার সঙ্গে বিশেষ কথা হতো না তার। বাবা নিজে কম কথার মানুষ। মাস্টার কাকাও নিলিপ্ত প্রকৃতির। মাস্টার কাকাকে বাইরে থেকে শান্ত প্রকৃতির মনে হলেও তার ভেতরে একটা প্রচণ্ড অস্থিরতা ছিল। যখন স্কুলে পড়তাম তখন তিনি অ্যাস্ট্রোলজি নিয়ে খুব মেতেছেন। কাজকর্মেও তার মানসিক অস্থিরতার প্রত্যক্ষ প্রভাব পড়েছে। গভীর রাতে খরম পায়ে হেঁটে বেড়াতেন। খটখট শব্দ শুনে কতবার ঘুম ভেঙে গেছে, কতবার মাকে আঁকড়ে ধরেছি ভয়ে। মা বলেছেন, ভয় কি খোকা, ভয় কি, ও তোর মাস্টার কাকা। বাবা ভারী গম্ভীর গলায় ডাকতেন, ও মাস্টার, মাস্টার, শরীফ মিয়া, ও শরীফ মিয়া। খরমের খটখট শব্দটা থেমে যেত। মাস্টার কাকা বলতেন, কি হয়েছে? ছেলে ভয় পাচ্ছে। কি করো এত রাত্রে? তারা দেখছিলাম। এত তারা আগে আর ওঠেনি। দেখবে? পাগল! যাও, ঘুমাও গিয়ে। যাই। মাস্টার কাকা খরম পায়ে খটখট করে চলে যেতেন। আমাদের সবার পড়াশোনার হাতেখড়ি হয়েছে তার হাতে। আমি তার প্রথম ছাত্র। তারপর মন্টু। পড়াশোনায় মন নেই বলে রাবেয়ার তো পড়াই হলো না। রুনু এখন পড়ে আছে তার কাছে। বাড়িতে তেমন কোনো আত্মীয় স্বজন নেই তার। থাকলেও যাবার উৎসাহ পান না। অবসর সময় কাটে অ্যাস্ট্রোলজির বই পড়ে। অঙ্কের মাস্টার হিসাবে অ্যাস্ট্রোলজি হয়তো ভালোই বোঝেন। মাঝে মাঝে তার কাছে থেকে বই এনে পড়ি আমি। বিশ্বাস হয়তো করি না, কিন্তু পড়তে ভালো লাগে। আমি জেনেছি মীন রাশিতে আমার জন্ম। মীন রাশির লোক দার্শনিক আর ভাগ্যবান হয়। তাদের জীবন চমৎকার অভিজ্ঞতার জীবন। প্রচুর সুখ, সম্পদ, বৈভব। বেশ ভালো লাগে ভাবতে। কাকা আকাশের দিকে তাকিয়ে বলতেন, ওই যে সপ্তর্ষি মণ্ডল দেখছ না, ওর ডান দিকের ছোট্ট তারাটি হলো কেতু। বড় মারাত্মক গ্রহ। আমার জন্মলগ্নে কেতুর দশা চলছিল। জানি না, হয়তো জন্মলগ্নে কেতুর দশা থাকতেই আজীবন নিঃসঙ্গ জীবন কাটাতে হয়। গভীর রাত্রে অনিদ্রাতপ্ত চোখে আকাশের দিকে তাকিয়ে ভাগ্য নিয়ন্তা গ্রহগুলো পরখ করতে হয়। কাকাকে আমার ভালো লাগে। তার ভেতরে প্রচণ্ড জানবার আগ্রহটাকে আমি শ্রদ্ধা করি। সামান্য বেতনের সবটা দিয়ে অ্যাস্ট্রোলজির বই কিনে আনেন। দেশে বিদেশের কথা পড়েন।
মাঝে, মাঝে বেড়াতে যান অপরিচিত সব জায়গায়। কোথায় কোন জঙ্গলে পড়ে আছে ভাঙা মন্দির একটা, কোথায় বাদশা বাবরের আমলে তৈরি গেটের ধ্বংসাবশেষ। সামান্য স্কুল মাস্টারের পড়াশোনার গণ্ডি আর উৎসাহ এত বহুমুখী হতে পারে তা কল্পনাও করা যায় না। তিনি মানুষ হিসেবে তত মিশুক নন। নিজেকে আড়াল করার চেষ্টাটা বাড়াবাড়ি রকমের। কোনোদিন মায়ের সঙ্গে মুখ তুলে কথা বলতে দেখিনি। খালি গায়ে ঘরোয়াভাবে বসে রয়েছেন এমনও নজরে আসেনি। স্কুলে কাকা আমাদের ইতিহাস আর পাটিগণিত পড়াতেন। ইতিহাস আমার একটুও ভালো লাগতো না। নিজের নাম হুমায়ুন বলেই বাদশাহ হুমায়ুনের প্রতি আমার বাড়াবাড়ি রকমের দরদ ছিল। অথচ ইতিহাস বইয়ে ফলাও করে শেরশাহর সঙ্গে তার পরাজয়ের কথা লেখা। শেরশাহ আবার এমন লোক যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড করিয়েছে, ঘোড়ার পিঠে ডাক চালু করিয়েছে। কিন্তু এত করেও ক্লাস 7 এর একটা বাচ্চা ছেলের মন জয় করতে পারেনি। পরীক্ষার খাতায় তার জীবনী লিখতে গিয়ে আমার বড় রকমের গ্লানি বোধ হতো। সেই থেকে সমস্ত ইতিহাসের উপরেই আমি বিরক্ত হয়ে উঠেছিলাম। কাকা তা জানতেন। আমা একদিন আমায় বললেন, "খোকা, তোর প্রিয় বাদশাহ হুমায়ুনের কথা বলবো তোকে? বিকেলে ঘরে আসিস।" সেই দিনটি আমার খুব মনে আছে। কাকা আধশোয়া হয়ে তার বিছানায়, আমি পাশে বসে, রুনু, মন্টু সেই ঘরে বসে, বসে লুডো খেলছে। কাকা বলে চলেছেন, হুমায়ুন সম্পর্কে কে একজন ছোট্ট একটা বই লিখেছিলেন, হুমায়ুননামা। বইটিতে হুমায়ুনকে তিনি বলেছেন দুর্ভাগ্যের অসহায় বাদশা। কিন্তু এমন দুর্ভাগ্যবান বাদশা হতে পারলে আমি বিশ্ববিজয়ী সিজার কিংবা মহাযোদ্ধা নেপোলিয়নও হতে চাই না। যুদ্ধ বন্ধ রেখে চিতরের রানীর ডাকে তার চিতর অভিমুখে যাত্রা, ভিস্তিওয়ালাকে সিংহাসনে বসানোর পিছনে কৃতজ্ঞতার অপরূপ প্রকাশ, গান, বই আর ধর্মের প্রতি কি আকর্ষণ। আমি অবাক হয়ে শুনছিলাম। যেখানে আজান শুনেও হুমায়ুন লাইব্রেরি থেকে দ্রুত নেমে আসছেন নামাজে শামিল হতে, নামতে গিয়ে পা পিছলে পড়ে মারা গেছেন, সে জায়গায় আমার চোখ ছলছল করে উঠল। কাকা বললেন, বড় হৃদয়বান বাদশা, সত্যিকার কবি হৃদয় তার। আমার মনে হলো আমিই যেন সেই বাদশা। আজ আমাকে বাদশা বানানোর কৃতিত্বটা কাকার একার। আজ এই আশ্বিনের মধ্যরাত্রি কাকা বসে আছেন ঠান্ডা মেঝেতে। অল্প অল্প শীতের বাতাস বইছে। জ্যোৎস্না ফিকে হয়ে এসেছে। এখনই হয়তো চাঁদ ডুবে চারদিকে অন্ধকার হবে। আমার সেই পুরনো কথা মনে পড়ল। আমি ডাকলাম, কাকা, কাকা। কি? অনেক রাত হয়েছে, ঘুমোতে যান। যাই। কাকা মন্থর পায়ে চলে গেলেন। আমি এসে শুয়ে পড়লাম। রাবেয়া ঘুমের মধ্যেই চেঁচালো, আম্মি, আম্মি। আমার মনে পড়ল, রাবেয়া একদিন হারিয়ে গিয়েছিল। চৈত্র মাস, দারুণ গরম। কলেজ থেকে এসে শুনি রাবেয়া নেই। তার যাবার জায়গা সীমিত। অল্প কয়েকটি ঘরবাড়িতে ঘুরে বেড়ায় সে। দুপুরের খাবারের আগে আসে, খেয়ে দিয়ে অল্প কিছুক্ষণের ঘুম, তারপর আবার বেরিয়ে পড়া। সেদিন সন্ধ্যা উতরেছে, রাবেয়া আসেনি। মার কান্না প্রায় বিলাপে পৌঁছেছে। মন্টু দুপুর থেকেই খুঁজছে। বাবা হতবুদ্ধি। একটি অপ্রকৃতিস্থ সুন্দরী যুবতী মেয়ের হারিয়ে যাওয়ার তা অনেক কারণেই বেদনাদায়ক। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তাকে কি আবার ফিরে পাওয়া যাবে? রুনু চুপচাপ শুয়ে আছে তার বিছানায়। তার দুঃখ প্রকাশের ভঙ্গিটা বড় নীরব। এলোমেলো হয়ে পড়ে থাকা রুনুর ছোট্ট শরীরটা একটা অসহায়তারই প্রতীক। আমায় দেখে রুনু উঠে বসল, বলল, কি হবে দাদা? তার চোখের কোণে ২৪ ঘন্টাতেই কালি পড়েছে। আমি বললাম, পাওয়া যাবে রুনু, ভয় কি? কিন্তু ও যে ঠিকানা জানে না, কেউ যদি ওকে খুঁজে পায়, ও কি কিছু বলতে পারবে? সে কিছুই বলতে পারবে না। তার বড় বড় চোখে সে হয়তো অসহায়ের মতো তাকাবে। মেলায় হারিয়ে যাওয়া ছোট্ট খুকির মতো শুধুই বলবে, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। সে বাড়ি যে কোথায় তা তার জানা নেই। রুনু আবার বলল, দাদা,
ও যদি কোনো বাজে লোকের হাতে পড়ে? রুনু বুঝতে শিখেছে। মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয় ছেলেদের আগেও। তারা যা তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায়। সে নোংরামির বড় শিকার তারাই। তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারের খবর পাঠায় অনেক আগেই। রাবেয়া ফিরে এলো রাত ৮টায়, সঙ্গে মাস্টার কাকা। বুকের ওপর চেপে বসা দুশ্চিন্তা নিমেষেই দূর হলো। মাস্টার কাকা বললেন, ওকে আমি স্কুলের কাছে পাই। হারিয়ে গেছে আমি জানতাম না। এসব শোনার উৎসাহ আমার ছিল না। পাওয়া গেছে এই যথেষ্ট। স্কুল ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। মাস্টার কাকাকে দেখে দৌড়ে রাস্তা পার হলো। আর একটু হলেই গাড়ি চাপা পড়ত। এসবে এখন আর আমাদের উৎসাহ নেই। বাবা পরপর ২ দিন রোজা রাখলেন। খোকা, ও খোকা, কি? বাতি জ্বালো। কেন? আমার বাথরুম পেয়েছে। রাবেয়া মশারির ভিতর থেকে বেরিয়ে এলো। আমি বললাম, বাতি জ্বালাতে হবে না। আয়, বারান্দায় আলো আছে। না, জ্বালো। দেশলাই খুঁজে হারিকেন জ্বালালাম। দরজা খুলতেই ও ঘর থেকে মা বললেন, কে? শেষ রাতের দিকে মায়ের ঘুম পাতলা হয়ে আসে। আমরা মা রাবেয়া বাথরুমে যা আমরা মা রাবেয়া বাথরুমে যাবে। বারান্দায় এসে রাবেয়া হাই তুলল। বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, কি চনমনে ফুলের কি চনমনে গন্ধ ফুলের, না? হুম, ফুলের গন্ধ তোর ভালো লাগে রাবেয়া? না, বাজে। বাথরুমের দিকে যেতে যেতে বলল, পলা কবে আসবে খোকা? পলার সঙ্গে তার কোথায় যেন একটা যোগসূত্র আছে। মাঝে মাঝেই পলার কথা জানতে চায়। কে জানে কুকুরটা যে কিসের দুঃখে বিভাগী হলো। আজ রাতেও এক ফোঁটা ঘুম হবে না। ২ মাস পরেই পরীক্ষা। এক রাত্রি ঘুম না হলে পরপর ২ দিন পড়া হয় না। বুঝতে পারছি কোনো ফাঁকে মশা ঢুকেছে কয়েকটা। কেবলই কানের কাছে গুনগুন করছে। কান অথবা মুখের নরম মাংস থেকে এক ঢোক করে রক্ত না খাওয়া পর্যন্ত এ চলতেই থাকবে। পাখা করে মশা তাড়াবার ইচ্ছে হচ্ছে না। বালিশে মাথা গুজে ঘুমানোর জন্য প্রাণপণে আমার সমস্ত ভাবনা গুলিয়ে ফেলতে চাইলাম। হঠাৎ করেই অনেকটা আলো এসে পড়ল ঘরে। শিলুদের বারান্দার ১০০ ওয়াটের বাল্বটা জ্বালিয়েছে কেউ। কে হতে পারে? শিলুর বাবা, না নাহার ভাবি? শিলু কিংবা তার মাও হতে পারে। শিলুর মা চমৎকার মহিলা। একবার এসেছিলেন আমাদের ঘরে। শিলুর মা, যিনি সন্ধ্যায় লনে বসে শিলুর বাবার সঙ্গে হেসে হেসে চা খান। বিকেলে প্রায়ই হারুন ভাইয়ের পার্টনার হয়ে হাঁপাতে হাঁপাতে ব্যাডমিন্টন খেলেন। যার একটি গাঢ় সবুজ শাড়ি আছে, যেটা পরলে তার বয়স ১০ বছর কম মনে হয়। তিনি একদিন এসেছিলেন আমাদের বাসায়। সেদিন ছিল শুক্রবার। রুনুর স্কুল বন্ধ ছিল। বাবা ছিলেন অফিসে। শিলুর মা লাল বুটিদা হালকা নীল শাড়ি পরে এসেছিলেন। সোনালি ফ্রেমের চশমায় তাকে কলেজের মেয়ে প্রফেসরের মতো দেখাচ্ছিল। আমার মা ব্যস্ত হয়ে পড়েছিলেন। কি করে যত্ন করবেন ভেবে পাচ্ছিলেন না। আর শিলুর মা, তিনি মূর্তির মতো অনেকক্ষণ বসে থেকে একটা অদ্ভুত কথা বলেছিলেন। আমরা অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। তিনি থেমে থেমে প্রতিটি শব্দে জোর দিয়ে বলেছিলেন, হারুনের মাথা খারাপ হয়ে গেছে। আপনার মেয়ে রাবেয়াকে বিয়ে করতে চায়। আমরা সবাই চুপ করে রইলাম। তিনি বলে চললেন, আপনার মেয়েকে পাঠাবেন না ওখানে। কি করে সে ছেলে মেয়ে ভুলিয়েছে? মাথা ঠিক নেই একটা মেয়ে। ছি! মা লজ্জায় কুঁকড়ে গেলেন। রাবেয়া অকারণে মার খেল সেদিন। সব শুনে বাবার মেজাজ চড়ে গিয়েছিল। কেন সে যাবে হ্যাংলার মতো? রাগলে বাবার মাথা ঠিক থাকে না। বয়স্ক আধপাগলা একটা মেয়েকে তিনি উন্মাদের মতোই মারলেন। রাবেয়া শুধু বলেছিল, আমি আর করব না। মারছ কেন? বললাম, আর করব না। কি জন্য মার খাচ্ছিল তা নিশ্চয়ই সে বুঝছিল না। বারবার তাকাচ্ছিল আমাদের দিকে। মা নিঃশব্দে কাঁদছিলেন। তার আর আশ্চর্য, কান্না শুনে প্রথমবারের মতো হারুন ভাই আসলেন আমাদের বাসায়। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অল্প অল্প কাঁদছিলেন। তার চোখ লাল। তিনি থেমে থেমে বললেন, ওকে মারছেন কেন? বাবা তাকালেন হারুন ভাইয়ের দিকে। আমিও ভীষণ বিরক্ত হয়েছিলাম। হঠাৎ তার আমাদের এখানে আসা আর আমাদের ঠাট্টা করার মতোই মনে হলো।
রাবেয়া বলল, "দেখুন না, আমাকে মারছে শুধু।" হারুন ভাইয়ের ফ্যাকাশে মুখে আমি স্পষ্ট গভীর বেদনার ছায়া দেখেছিলাম। তবু কঠিন গলায় বললাম, "আপনি বাসায় যান। আপনি এসেছেন কেন?" শিলুদের বাসার জানালায় শিলু আর তার মা ভিড় করে দাঁড়িয়েছিলেন। রাবেয়াকে কদিন চাবি বন্ধ করে রাখা হলো। তার দরকার ছিল না। হারুন ভাইয়ের বিয়ে হলো নাহার ভাবির সঙ্গে, তার খালাতো বোন। হোম ইকোনমিক্সে বিয়ে পড়তেন। হারুন ভাই জার্মানি চলে গেলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিতে। আগেই সব ঠিক হয়েছিল। নাহার ভাবি সমস্তই জেনেছিলেন। বিয়ের ৭ দিন না পেরোতেই তিনি আমাদের বাসায় এসে সবার সঙ্গে গল্প করলেন। রাবেয়াকে নিয়ে গেলেন তাদের বাসায়। রাবেয়ার হাতে হলুদ রঙের একটা প্যাকেট নিয়ে হাসতে হা রাবেয়া হাতে হলুদ রঙের একটা প্যাকেট নিয়ে হাসতে বাসায় ফিরল। "মা দেখো, ওই মেয়েটি আমাকে কি সুন্দর একটা শাড়ি দিয়েছে। আমি চাইনি, ও আপনিই দিল।" রাবেয়া নীল রঙের একটা শাড়ি আমাদের সামনে মেলে ধরল। চমৎকার রং, অদ্ভুত সুন্দর। কাক ডাকল। ভোর হচ্ছে বুঝি। কোমল একটা আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই আজান হলো। মাঠের ওপারে ঝাঁকড়া কাঁঠাল গাছের জমাট বাঁধা অন্ধকার ফিকে হয়ে আসছে। বাঁশের বেড়ার উপর হাত রেখে নাহার ভাবি খালি পায়ে ঘাসের উপরে দাঁড়িয়ে আছেন। খুব সকালে ঘুম ভাঙে তার। আমার দিকে তাকিয়ে হাসলেন অল্প। বললেন, "আজ দেখি খুব ভোরে উঠেছেন?" আমি চুপ করে রইলাম। হ্যাঁ বাচক মাথা নাড়লাম শুধু একটু। নাহার ভাবি বললেন, "রাতে আপনার গান বাজিয়েছিলাম। শুনেছেন?" "জি, শুনেছি।" রুনুর পছন্দ করা গান। সেই সাজিয়ে দিয়েছিল। "রুনু ঘুমোচ্ছে এখনো?" "জি, ডেকে দিন একটু। খালি পায়ে বেড়াবে শিশিরের উপর। চোখ ভালো থাকে।" রুনু রাবেয়ার গলা জড়িয়ে অকাতরে ঘুমাচ্ছে। আমি ডাকলাম, "রুনু, রুনু।" কদিন ধরেই দেখছি মা কেমন যেন বিমর্ষ। বড় ধরনের কোনো রোগ সারার পর যেমন সমস্ত শরীরে ক্লান্তির ছায়া পড়ে, তেমনি। বয়স হয়েছে, ভাঙা চাকার সংসার টেনে নিতে অমানসিক পরিশ্রম করেছেন। দেহ মন শান্ত তো হবেই। তবু তার এমন অসহায় ভাবটা আমার ভালো লাগে না। খুব শিগগিরই হয়তো একটা ভালো চাকরি পাব। আমি সবাইকে পরিপূর্ণ সুখী করতে চাই। মাকে নিয়ে একবার সীতাকুণ্ড বেড়াতে যাব। কলেজে যখন পড়ি তখন বন্ধুকে নিয়ে একবার গিয়েছিলাম। এত সুন্দর, এত আশ্চর্য। চন্দ্রনাথ পাহাড় থেকে দূরের সমুদ্র দেখা যায়। মা নিশ্চয়ই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন না। মার বাবাকে নিচে রেখে আমরা সবাই উপরে উঠব। বাবাও হয়তো উঠতে চাইবেন। ঠিক সন্ধ্যার আগে উঠতে পারলে সূর্যাস্ত দেখা যাবে। রেকর্ড প্লেয়ার নিব। অনেক রেকর্ডও নিয়ে যাব। খোকা, ও খোকা। কি মা? কিছু না, গল্প করি তোর সাথে, আয়। বসেন, সারাদিন তো কাজ নিয়েই থাকেন। কই আর কাজ? আপনার স্বাস্থ্য খুব ভেঙে গেছে মা। আর স্বাস্থ্য? মা বসলেন আমার সামনে। তার চোখের কোণে গাঢ় কালি পড়েছে। তিনি থেমে বললেন, "কাল রাতেও আমার ঘুম হয়নি খোকা।" আমায় ডাকলেন না কেন? ওষুধ ছিল তো আমার কাছে। দুবার ডেকেছিলি, তুই ঘুমোচ্ছিলি। মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার ঘুম খুব বেড়েছে দেখছি। রাত ৯টা বাজতেই ঘুমিয়ে পড়ি। উঠি পরের দিন ৮টায়। মা বললেন, "রাবেয়াকে নিয়ে তোর বড় খালার কাছে একবার যাব।" হঠাৎ? কি ব্যাপার? এমনি ঘুরে আসি একটু। কোনো পীরের খোঁজ পেয়েছেন বুঝি? মা জানালা দিয়ে বাইরে তাকালেন। আমি দেখলাম মার নাকের পাতলা চামড়া তিরতির করে কাঁপছে। মাকে আমার হঠাৎ খুব ছেলেমানুষ মনে হলো। বললাম, "রাত-দিন কি এত ভাবেন?" "কই কিছু ভাবি না তো। চা খাবি ১ কাপ?" "এই দুপুরে? খা না, আগে তো খুব চাইতি।" মা উঠে চলে গেলেন। মার ভেতর একটা স্পষ্ট পরিবর্তন এসেছে। শরীর সুস্থ নয় নিশ্চয়ই। মাকে একজন বড় ডাক্তার দেখাতে পারলে ভালো হতো। রুনুর স্কুল ছুটি হয় ৪:৩০টায়। আজ সে দুপুরেই হাজির। হাসতে বলল, "স্কুল ছুটি হয়ে গেল দাদা।" আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের নন্দিত নরকে পর্ব ২।